हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आज के पोस्ट करছি বকখালি ট্রিপের সেকেন্ড পার্ট। তো যারা ফার্স্ট পার্টটা দেখেছো তারা জানো আমরা ফেব্রুয়ারি মাসে বকখালি গিয়েছিলাম, ওখানে আমরা ছিলাম বলাকা লজে। তো আজকে আমি বলাকা লজের তোমাদের সঙ্গে ডিটেলসটা শেয়ার করব। রুমটা যেটা আমরা ছিলাম সেই রুমের রুম ট্যুর করাবো। ফার্স্ট ব্লগে আমি দেখিয়েছিলাম আমরা কোন রুটে কিভাবে কলকাতা থেকে বকখালি গেলাম, আর এই ব্লগে থাকবে হোটেলের ডিটেলস, তার সাথে থাকবে বকখালিতে আমরা কোন কোন জায়গা ঘুরেছিলাম, কি কি সাইট সিন করেছিলাম। তাহলে সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জেনে নিও। আর তোমরা যারা আমার ভিডিওসগুলো দেখছো, যাদের ভালো লাগছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমরা বকখালি থেকে কলকাতা ফেরার দিন একটা নতুন রুটে ফিরেছিলাম। নতুন রুট বলবো না, মানে আমাদের কাছে ওটা নতুন রুট, তো সেই রুটটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তাহলে পুরো ব্লগটা দেখো। আমাদের ফার্স্ট ফ্লোরে রুম দিয়েছে, ফার্স্ট ফ্লোরে রুম, ওই যে কর্নারের রুমটা, এটা কমন একটা ব্যালকনি, দেখো সামনেটা এরকম। এই হলো আমাদের রুম 201। এটা প্রিমিয়াম এসি রুম, আরেকটা এর নিচে হয় ডিলাক্স রুম। তো দেখো ঢুকে একটা বেড, এইরকম হচ্ছে ডেকোরেশন তার, এই হচ্ছে বেড, ডাবল বেড, আর সাইড টেবিল, ইন্টারকম, এখানে একটা ছোট উইন্ডো রয়েছে, এই হলো ফ্যান, আর এখানে সব রুমই এসি আছে। আচ্ছা, এদিকে হচ্ছে টিভি, এখানে একটা ক্যাবিনেট রয়েছে, হ্যাঙ্গার, এর নিচেও একটা রয়েছে। তারপরে দেখো এদিকে মিরর রয়েছে, ফুল সাইজ মিরর, আর এদিকে একটা ড্রয়ার রয়েছে। এখানে একটা ছোট্ট টি টেবিল, আর এখানে কাউচ, তার পাশে এরকম একটা উইন্ডো, উইন্ডো থেকে ভিউ কিছু নেই, বাট উইন্ডো রয়েছে। এসি, এসিটা এখনো অন করেনি, করছে এসে। এটা বেশ ভালো জায়গা, একটু বসে তুমি টাইম পাস করতে পারো। আর এই যে বেডটা একবার দেখিয়ে দিচ্ছি, এখানে টয়লেট কিট রয়েছে, ডেন্টাল কিট, এটা সোপ, আর এটা হচ্ছে বডি ওয়াশ। আর এই হলো বেডের সাইজ, বড়, যথেষ্ট বড়, আর খুব একটা নরম না, মোটামুটি। কম্বল দিয়েছে, ব্ল্যাঙ্কেট। আচ্ছা, ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা খুব ছোট্ট কিন্তু পরিষ্কার, বাট খুব ছোট। গিজার রয়েছে, কোমোড, বেসিন, বেসিনটাও খুব ছোট বেসিন। আর এই হলো, এটা হচ্ছে শাওয়ার, আর দেখো মাগ আর বাকেট। এই হলো পুরো রুমটা। তো আমরা এবার খাবার ডিসাইড করবো, মেনুটা পরে দেখিয়ে দিচ্ছি। ওদেরকে অর্ডার করতে হবে এর মধ্যেই, সেই জন্য এক্ষুনি ডিসাইড করে বলে দিচ্ছি। এই রুমের ফ্লোরটা দেখো, উডেন ফ্লোর, পুরোটাই এরকম। ইভেন ওয়াশরুমের ফ্লোরটাও কিন্তু উডেন। এখানে দেখো ওয়াশরুমের ফ্লোরটাও উডেন। আমরা ফোনে লাঞ্চ অর্ডার করে দিয়েছিলাম টাইম বলে, তো আমরা এসে গেছি রেস্টুরেন্টে। এটা হচ্ছে দেখো বলাকা লজের রেস্টুরেন্ট, ম্যানগ্রোভ। এটা তোমরা এখানে যদি নাও থাকো তাহলেও বাইরে থেকে এসে তোমরা রেস্টুরেন্টে ঢুকে খাবার খেতে পারো। আর আমরা অর্ডার করেছি ফিশ থালি, কাতলা থালি। তো এটার প্রাইস হচ্ছে 170 রুপিস করে পার থালি। কি দিয়েছে? ভাত, আলু ভাজা, ডাল, মাছ ভাজা, সালাদ, আর এদিকে হচ্ছে আলু ফুলকপির তরকারি। এই তো মাছটা আমরা ঝোল না নিয়ে ফ্রাই নিয়ে নিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, আর এখন ইভিনিং হয়ে গেছে, 5:15 বাজে। আমরা একটু গাড়িটা নিয়ে বেরোলাম
ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়ার পরে। তো এবার এখন যাব একটু কার্গিল বিচের দিকে, দেখি কি খোলা পাই। ইয়ে তো বন্ধ হয়ে গেছে, হেনরি আইল্যান্ড তো 5:30টায় বন্ধ হয়ে যায়। তো কার্গিল বিচে গাড়ি আমি জানি না যায়, ওদিকে দেখেছি যাই, আর গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। আর না হলে আমাদের বকখালি বিচে এসে বসবো কিছুক্ষণ। এখন অন্ধকার অন্ধকার হচ্ছে আস্তে আস্তে। এরকম সরু রাস্তা, তো সরু রাস্তা দিয়ে কিন্তু একটুখানি ছিল, জানি না। দেখো বাঁদিকে আছে, গর্ত আছে। এরাও চারিদিকে বোগেনভেলিয়া, এখানে এত ভালো লাগছে না কাগজ ফুলগুলো। এটা কার্গিল বিচের কার পার্কিং, অনেকটা বড়। টোটো গাড়ি সব পার্ক করা হয় এখানে। এই হলো কার্গিল বিচ। চলো একটা সাইড দিয়ে, এখানেও দোকান কত। এই যে সমুদ্র, এখানে সমুদ্র সৌম্য একটু পাবে। এই হলো সমুদ্র, এটা সুন্দর জায়গা। এই বিচটা তো সুন্দর, ওদিকটা যাই। জল সবসময় থাকে না তো এখানেও, এখন বোধহয় জোয়ার না। খুব মজা পেয়েছে। চলো ওই দিকটা যাবে না, এদিকটা যাবে, দেখো বলো। বিচটা ভালো, মানে এখন জল আছে বলে আরোই সুন্দর লাগছে। দেখো ভালো ঢেউ আছে এখন, আর বোল্ডার দিয়ে রেখেছে, কারণ মানে বাঁধের মতো করে রেখেছে বোল্ডার দিয়ে, জলের স্রোতটাকে আটকানোর জন্য। ঢেউটা এসে যখন লাগছে এত ভালো লাগছে দেখতে। দেখো এখানে ফোর্সে ঢেউটা আসছে, দেখছো কি দারুণ লাগছে। কার্গিল বিচ ঘুরে আমরা আবার চলে এলাম রাতের বেলা বকখালি বিচটা দেখবো বলে। এখানে পরপর বেশ সুন্দর দোকান থাকে বিচের মধ্যে। বাইরের দোকানগুলো তো তোমাদেরকে আমি সকালবেলা দেখিয়েছিলাম লাস্ট ব্লগে, আর এই ব্লগেও দেখিয়ে দিচ্ছি রাত্রেবেলা কীরকম লাগে। আর বিচে এখন প্রচুর দোকান বসবে আরও, তো সেই স্টলগুলো তোমাদেরকে দেখাবো, সাথে থাকো আর দেখো। আমাদের যেহেতু ফুল ডে পার্কিং নেওয়া আছে গাড়ির, তো এবার আর কোনো পার্কিং চার্জ লাগলো না। লাস্ট ব্লগে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমাদের ফুল ডে পার্কিং নিয়েছিলাম আমরা গাড়ির। দেখো এখানে একটা সুন্দর মন্দির রয়েছে। এখানে 1 ঘন্টায় 10 টাকা করে নেয় চেয়ার। তো আমরা দুটো চেয়ার দখল করে চলো ওই দিকে বসি, এবার খাবার নিয়ে খাই, এসব করি। ওই দিক দিয়ে চলো, গরু আছে এখানে, ভয় লাগছে, মাছ আছে। তাহলে অন্য কিছু খাও। ফুচকা আছে, লাইন দিয়ে ফুচকার দোকান। এই লাইনটা দেখো সব ফুচকার দোকান,
এই লাইনটা সব চাটের দোকান, এটা আইসক্রিমের শপ। এখানে সব আইসক্রিম পরপর। এদিকে ডাব আছে। সমুদ্র নেই, শুধু এখানে বসো তুমি বিচের ধারে। এটা কি একটা আইসক্রিম নিয়ে আসছে সৌম, আমি দেখতে পাচ্ছি না। কফি নাকি লেখা আছে? হ্যাঁ, কফি বার। জানে তাহলে বউয়ের পছন্দটা। হ্যাঁ, কফি বার নিয়ে এসছে আমার জন্য। এই হচ্ছে কফি বার। ক্র্যাব খাবে? কিন্তু কাঁকড়াগুলো সবই মৃত। জ্যান্ত কার দোকান? জ্যান্ত থাকে, কিন্তু জ্যান্ত এদের কাছে আছে মনে হয়। দেখি দাঁড়াও, এই তো আছে জ্যান্ত। জ্যান্ত আছে, দেখতে পারি। বাবা এখানে আবার ইয়ে অক্টোপাস ঝুলছে, দেখি একটু কি আছে। দাদাকে জিজ্ঞেস করো ক্র্যাব গুলো জ্যান্ত আছে। এগুলো না, মৃত গুলো খাবো না। ওই চিংড়ি কত আছে দাদা? কোনটা সাদাগুলো? না ওটা না, আর দেখো আমাদের হোটেলের রাতের ভিউটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এটা বিচ থেকে মোটামুটি 10 মিনিটস 15 মিনিটস মতো ওয়াকিং। আর টোটো ভাড়া 10 টাকা। আমরা তো গাড়িতেই আসা যাওয়া করছি, সারাদিনের জন্য পার্কিং নিয়ে নিয়েছি আমরা। তো লাস্ট ব্লগে এগুলো সব আছে, আর লাস্ট ব্লগের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এই ব্লগের। তো কারোর যদি কিছু জানার থাকে তো সেখানে তোমরা ওই আগের ব্লগটা দেখে নিও। ওদের রেস্টুরেন্টের মেনুটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ওদের রেস্টুরেন্টের নাম হচ্ছে দ্য ম্যানগ্রোভ। আমরা দুপুরে খেলাম, খাবারটা যথেষ্ট ভালো ছিল। দেখে নাও, তোমরা পজ করে দেখে নিতে পারো এই আইটেমস এবং প্রাইস। রিজনেবল প্রাইস। আর আমি বলে দিচ্ছি দুপুরের খাবার ব্যাপারটাও তোমাদেরকে। এটা হচ্ছে ব্রেকফাস্ট মেনু। দেখো আমাদের এখানে, আমি জানি না ইনক্লুড ব্রেকফাস্ট কোনো ওদের কিছু হয় কি না প্ল্যান, বাট আমাকে ফোনে যেটা বলেছিল যে আমরা যে রুমটা নিয়েছি প্রিমিয়াম এসি, ওটা তোমার উইদাউট ব্রেকফাস্ট 2200। বলেছিল উইথ মিল কোনো প্ল্যান হয় না। এই হচ্ছে, দেখে নাও। রুমে নিলে 10% এক্সট্রা চার্জ দিতে হবে। আর রুম সাইজটা যেহেতু ছোট, আমি প্রেফার করছি গিয়েই খাওয়া। দুপুরবেলা যে খাবারটা আমরা নিয়েছিলাম, সত্যি কথা বলছি যে একদম সিম্পল ছিল। আর বাড়ির মতো রান্না, প্লেন অ্যান্ড সিম্পল। মানে ওর থেকে বেশি রিচ আমি বাড়িতেও খাই আমি, কিন্তু একদম প্লেন ছিল, ভালো ছিল, টেস্ট ছিল, বাট তেল মশলা বেশি ছিল না, তো হেলদি ছিল। আর রাতে আমরা হালকা ফুলকা অর্ডার করেছি। আর কারণ আমরা বিচে এখন ক্র্যাব অর্ডার করেছি, তো বিচের ক্র্যাবটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ওই এখন ডিনারে আমরা গিয়েই ডিনার করব। তো স্ন্যাক্স আর স্যুপ অর্ডার করা হয়েছে ডিনারে। তারপর যদি খিদে পাই আবার কিছু অর্ডার করা যাবে, বাট এই মুহূর্তে খিদে সেরকম নেই। আমি আইসক্রিম খেলাম, হ্যাঁ, প্লাস ওখানে মাছ ভাজার দোকানটা তোমাদেরকে দেখালাম। তো ওই ক্র্যাব মশালা ওটা নিয়ে আসা হয়েছে। তো যাই হোক, বেশ ভালো মনে হচ্ছে দেখে। এখন খাওয়া হয়নি, খেয়ে বলবো। আর এখানকার খাবার কিন্তু ভালো, এখানকার খাবার ভালো। এ দেখো টিভি অন করে দিয়েছে সৌম টিভি অন করে দিয়েছে। আচ্ছা, এখানে দুটো ক্যাটাগরি আছে রুম।
ঠিক আছে, আমাকে এইটারই অপশন দিয়েছিল। এর থেকে বেসিক একটা আছে ডিলাক্স, ঠিক আছে, এসি ডিলাক্স। ওটা অতটা ভালো না, অতটা মানে আমার অতটা মানে পরে আমি ভ্লগে দেখেছিলাম যে অতটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগেনি ওয়াশরুমটা। হয়তো পরিষ্কার হতে পারে, আমি ভ্লগে দেখেছি। বাট এই রুমটা কিন্তু ঠিকঠাক, মানে দুজন কেন তিনজন, যদি একটা ছোটো বাচ্চা আসে তার জন্য, তিনজনের জন্য ঠিকঠাক রুম। আর ওই যেহেতু বসার দেখো ওখানে একটা কাউচ রয়েছে, তো তোমরা কিছু খাওয়া দাওয়াও করতে পারো। তারপরে টেবিলটা টি টেবিলের ওখানেও। শুধু এখানে কিন্তু আমাদের কোনো কমপ্লিমেন্টারি জলের বোতল দেয়নি, কমপ্লিমেন্টারি জলের বোতল দেয়নি। কমপ্লিমেন্টারি ওয়াটার হচ্ছে ওরা যেটা বলে দিল সেটা হচ্ছে পিউরিফায়ারের জল, ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে যে কমপ্লিমেন্টারি শুধু ওই টয়লেট্রিজ যেগুলো ওইগুলোই দিয়েছে, এর সাথে ব্রেকফাস্টও নেই। আর ইলেকট্রিক কেটল কিন্তু রুমে নেই। যদি বাচ্চার সঙ্গে থাকে বা তোমাদের বারবার চা খাওয়ার অভ্যেস থাকে তাহলে নিজেরা ক্যারি করো। এখানে প্লাগ পয়েন্ট প্রচুর আছে, বেড সাইডে আছে, টিভির ওখানে আছে। সব যদি তোমাদের লাগে সেক্ষেত্রে চা খাওয়ার অভ্যেস থাকে, এদের তোমরা বাইরে গিয়েও খেতে পারো, বাইরে অসংখ্য দোকান। আর না হলে ইলেকট্রিক কেটল নিজেরা ক্যারি করতে পারো, যেটা আমি করেছি। আমার গরম খাওয়ার একটু অভ্যেস আছে। তো যাই হোক, এই ওভারঅল বললাম, আর বাকিটা কালকে বলবো আর ঘুরে দেখাবো তোমাদেরকে। এই হলো আমাদের বিচ থেকে কেনা ক্র্যাব মশালা। আর হোটেলে আমরা অর্ডার করেছি চিকেন সুইট কর্ন স্যুপ, যেটার প্রাইস হচ্ছে পার বোল 135 রুপিস। আর ভেটকি মাছের ফিশ ফিঙ্গার, যেটার পার প্লেট প্রাইস হচ্ছে 260 রুপিস, যেটাতে 6 পিসেস করে থাকে ফিশ ফিঙ্গার। গুড মর্নিং, ডে 2। এখন 8:30 বাজে সকাল, আর আমরা যাচ্ছি হেনরি আইল্যান্ড। তো তোমাদেরকে ঘুরে দেখাবো, সাথে থেকো। আর হেনরি আইল্যান্ডের একটা টাইমিং আছে, কালকে টাইম ওভার হয়ে গেছিলো বলে বিকেল আমরা যাইনি, সেই জন্য এখন যাচ্ছি। আর এখন আই হোপ একটু ফাঁকাও থাকবে। তো যাই, গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এখান থেকে দেখাচ্ছে 7 কিলোমিটার, 18 মিনিট লাগবে গাড়িতে। গ্রামের রাস্তা দিয়ে যেতে হয় কিছুটা, তো ওখানে যাই, গিয়ে দেখি। সাইট সিনগুলো তোমরা টোটোতেও করতে পারো। এখানে পুরো রেট চার্ট করা আছে টোটোর, যে কীরকম ভাড়া নেবে। তো তোমরা যদি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি একটা ভালো টোটো দাদার নাম্বার তোমাদের সাথে শেয়ার করে দেবো। আমরা পৌঁছে গেছি বাউন্ডারির মধ্যে। এবার আমাদের টিকিট কাটতে হবে। টিকিট কাউন্টারের ওখানে গিয়ে আমি তোমাদেরকে টাইমিংটা দেখিয়ে দিচ্ছি, হেনরি আইল্যান্ড কখন থেকে কখন অবধি খোলা থাকে। আর সিজন অনুযায়ী টাইমটা চেঞ্জও হয়। এই যে টিকিট কাউন্টার, এখানে কাউন্টার, চলো। আচ্ছা, এই হচ্ছে টাইমিং, দেখো হেনরি আইল্যান্ডের ঢোকার। অবশ্যই মেনটেন করতে হবে টাইম না মেনটেন করলে এখানে ঢুকতে দেবে না, দেখিয়ে দিলাম। আর হচ্ছে যে এখানে পার পারসন হচ্ছে এটা টিকিট কাউন্টার, আর এইখান দিয়ে আমরা ঢুকেছি। আর পার পারসন হচ্ছে 10 রুপিস করে, আর কারে হচ্ছে 30 রুপিস। এবার যে ড্রাইভ করছে কার, তার কারের সাথে ফ্রি। চলো, সুন্দরী কমপ্লেক্স সামনে দেখো, এটা হচ্ছে সুন্দরী কমপ্লেক্স। এই পথে ওয়াচ টাওয়ার দেখো, এখানে থাকারও জায়গা আছে, বোটিং করার জায়গা আছে সকাল 7টা থেকে বিকেল 4টে অবধি। এখানে অনেক কিছু আছে, এসে থাকতেও পারো তোমরা। সব 1 সেকেন্ড লাগবে, আমার একটু দাঁড় করাতে হবে। দেখো কি সুন্দর গাছগুলো কাটিং করা, বেশ সুন্দর এই জায়গাটা। আর এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। সো ওই ওয়েবসাইট থেকেই তোমরা বুক করতে পারবে। এখানে ওই যেখানে টিকিট কাউন্টার, সেখান থেকে আরো 2.2 মানে প্রায় 2.5 কিলোমিটার মতো আমাদেরকে ভেতরে যেতে হবে। মানে আমাদেরকে না, সবাইকে যেতে হবে। এবং ওখানে পার্কিং আছে গাড়ির। আচ্ছা, যেটা বলছিলাম, পার পারসন হচ্ছে 10 রুপিস করে, আর গাড়ি হচ্ছে 30 রুপিস। কিন্তু যে গাড়ি ড্রাইভ করছে তার 30 রুপিস, মানে তার সাথে ওটা ইনক্লুড করা থাকে। তো আমাদের 40 রুপিস নিল।
আমাদের টোটাল 40 রুপিস নিল গাড়ি শুদ্ধ নিয়ে, ঠিক আছে। তো যাই হোক, এখন এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো এদিকে প্রচুর মাছের ভেরি চারদিকে। এই রাস্তাটা বেশ সুন্দর, কংক্রিটের বানানো একদম রাস্তা। দুটো গাড়ি গেলে হয়তো একটু অসুবিধা হবে, বেরিয়ে যাবে, মানে রাস্তার পাশে জায়গা আছে। টলটল করছে জল একদম। এগুলোতে মাছের চাষ হয়, সেগুলো আমরা খাই। হ্যাঁ, In 300 meters, turn left. এগুলো মৎস্য প্রকল্প, মানে এখানে চাষ হয় সব মাছের। এটা পুরো ন্যাচারাল জায়গা। ওয়েস্ট বেঙ্গল ফিশারিজ এর In 200 meters, turn left. আর এখানে না বোগেনভিলিয়া গুলো এত সুন্দর, আমাদের হোটেলেও রয়েছে। এই যে বানি ওয়াচ টাওয়ার, এটার ওপরেও আমাদের যাওয়ার ইচ্ছে আছে, জানি না খোলা থাকবে কিনা। বানি ওয়াচ টাওয়ার, গাড়ি আরো যাবে, গাড়ি পার্কিং এখানে না। সুন্দরী কমপ্লেক্স, Head east, then turn left. দেখো গাড়ি নিয়ে এসছে সব। Turn left, then turn left. সুন্দরী কমপ্লেক্স এটা। এখানে দেখো গাড়ি রাখা আছে, যারা গাড়ি ছাড়া এখানে আসাটাও মুশকিল, যারা এখানে থাকবে। এই দেখো আমরা যাচ্ছি সোজা পার্কিং এর দিকে, পার্কিং এর ওখান থেকে তারপরে হাঁটা পথ। সকালে অল্প গাড়ির ভিড় আছে, এসেছে কিছু জন, তবে খুব বেশি না। চারটে মতো টোটো দেখতে পাচ্ছি, একটা প্রাইভেট কার। এসে গেছি, এটা হচ্ছে গাড়ির পার্কিং। ম্যানগ্রোভ বলে। হ্যাঁ হ্যাঁ, দেখো ম্যানগ্রোভের মধ্যে দিয়ে যাচ্ছি। এই ম্যানগ্রোভই যত ঝড় ঝঞ্ঝা সব আটকায় আমাদের। এখানে টাইমিংটা মেনটেন হয়, সো যখন তোমরা আসবে অবশ্যই টাইমটা মেনটেন করে এসো, নাহলে কিন্তু ঢুকতে দেবে না। আর এখানে চোরাবালি রয়েছে, সো বিচে যেতে দেয় না, মানে সমুদ্রে যেতে দেয় না, বিচে যেতে দেয়। হোয়াট আ বিউটি, দেখো এই দিকটা কত সুন্দর লাগছে। আর সব থেকে বড় কথা, এই জিনিসটা আমাদেরকে রক্ষা করে, কারণ এই ম্যানগ্রোভ যত থাকবে তত মাটিটা শক্ত হয়, আর ঝড় যেটা সেটা আটকায়। বকখালিতেও অ্যাকচুয়ালি মানে যখন ঝড়গুলো আসে, ইয়াসের সময় লাস্ট প্রচুর ক্ষতি হয়েছিল। একটু মানুষকে সচেতন হওয়া দরকার। চারিদিকে বোতল ফোতল ফেলে রেখেছে, ওইটা খুব খারাপ লাগছে দেখে, যে চারিদিকে বোতল ফেলা, চায়ের কাপ কেন ফেলে রেখেছে, পরিষ্কারই বা কেন করে না জানি না, খুব দরকার করাটা। না হলে নষ্ট হয়ে যাবে জিনিসটা। এই জায়গাটা সব থেকে বিখ্যাত, মানে যারা এখানে আসে এইটা স্পেশাল জায়গা, এখানে ফটো তুলবেই, তো আমরাও তুলবো। এই জায়গাটা এসে আমার আন্দামানের কথা মনে হচ্ছে। আন্দামানটা অনেকটা এরকম। এখানে সাদা বালি শুনেছিলাম বিচটা, বাট সাদা বালিটা নষ্ট হয়ে গেছে ঝড়ে। আন্দামানের বিচেও এরকম প্রচুর রয়েছে, গাছগুলো আধ ভাঙা। ওই দিকে সমুদ্র আছে, হোয়াইট স্যান্ড কিছুটা, বাকিটা কাদায় পরিণত হয়েছে। এত ঝড় হয় এখানে।
করছে, তিনি হয়তো লোকাল হবেন, কারণ এখানে বিচে নামা বারণ। তো আমরা এই কাছাকাছি পর্যন্ত যাব। বিচে নামা, বারবার বলছি, সমুদ্রে নামা, সরি। খুব সুন্দর জায়গা, আমার তো অসাম লাগলো। বিচটাও অসাধারণ সুন্দর, আর এখন জলটাও অনেকটা কাছে আছে সকালবেলা বলে। তাহলে দেখিয়ে দিলাম তোমাদেরকে হেনরি আইল্যান্ড, একদম ফাঁকা। এখন কটা বাজে? 9টা। হ্যাঁ, আচ্ছা, 9:05 বাজে। এইবার আমরা আবার বেরিয়ে যাব এখান থেকে। ঠিক আছে, 9:20 বাজে আমরা বেরিয়ে গেলাম এখান থেকে। এই টিকিট কাউন্টারটা সবে ক্রস করলাম। তো আমাদের হেনরি আইল্যান্ড ঘোরাও কমপ্লিট। আর নেক্সট আর তো আজকে কিছু হবে না, এবার আমাদের কলকাতায় ফেরার পালা। হোটেলে গিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে তারপর আমরা কলকাতার জন্য রওনা দেব। আর ভালো লাগলো বকখালি, প্রথমবার এলাম। আমার তো এক্সপিরিয়েন্স, মানে ঘোরার এক্সপিরিয়েন্স তো ভালো। আর এখানে খাওয়া দাওয়াও ভালো, হোটেলের খাওয়াটা তো ভালোই ছিল। কালকে স্যুপটা রাত্রিরে একটু কেস করেছিল, মানে স্যুপটা ঠিক স্যুপের মতো ছিল না। আর ইয়েটা খুব ভালো ছিল, ফিশ ফিঙ্গারটা, মানে পুরো মাছেরই ছিল, মানে মাছটার কোনো গন্ধও ছিল না। তো আমরা চেক আউট করে এখন বেরোচ্ছি। লাগেজ রাখা হলো, গাড়ি স্টার্ট করবে। এটা প্রচণ্ড গরম হয়ে আছে, রোদের মধ্যে রাখা আছে। আর এখন টাইমটা বলে দিচ্ছি তোমাদেরকে। গাড়িতে উঠে কোন দিক দিয়ে যাব সেটাই প্রশ্ন। ডায়মন্ড হারবার রোডে প্রচণ্ড জ্যাম হবে এখন, মানে এখন না, আমরা যখন পৌঁছাবো তখন। কালকে আসার সময় তো চলে এসেছি ইয়ে দিয়ে ভোরবেলায়, জন্য বুঝতে পারিনি। এখন তো মনে হয় ভালোই জ্যাম হবে, দেখছি। চলো রওনা দিই। বাই বাই বকখালি, আর বাই বাই বলাকা লজ। ভালো ছিল এক্সপিরিয়েন্স বেড়ানোর। তো এখন কোন দিক দিয়ে যাবো সেটাই প্রশ্ন। সৌম্য বলছে যে একটা নতুন রুটে ট্রাই করবে, দেখি এখন বেরোই। তাহলে বাই বাই বকখালি, আবার দেখা হবে তাড়াতাড়ি। তাড়াতাড়ি কিনা জানি না, তবে আবার দেখা হবে। আসবো তো আমি আবার বটেই। পার্কিং এর জায়গা প্রচুর, ওখানে ফুল হয়ে গেলে এখানেও রাখা যাবে, যা দেখছি। এই মেন রোডে উঠে গেলাম। আমরা দাঁড়িয়েছি একটা জায়গায়, উকিলের বাজার। এই যে বৌদির দোকান থেকে চা খেলাম আর চিপস কিনলাম। আমার আজকে লাঞ্চ করার পরিকল্পনা নেই। হ্যাঁ, বৌদির দোকান। এই যে উকিলের বাজার জায়গাটার নাম, ঠিক আছে। নামখানা থেকে, ব্রিজ থেকে নেমে আর কিছুটা আসার পরে চাটা খেয়ে, চিপস কিনে, একটু বিস্কুটে কেনার ইচ্ছে আছে, কিনে নিয়ে বেরোবো। আমি লিটারেলি ঢুলছিলাম গাড়িতে বসে বসে, চাটার দরকার ছিল খুব। ব্রেক নেওয়ার জন্য যথেষ্ট। তারপর ডায়মন্ড হারবার গিয়ে আমার লাঞ্চ করার খুব একটা ইচ্ছে নেই আজকে, একদম কলকাতায় ঢুকে লাঞ্চ করার ইচ্ছে। দেখা যাক। সৌম্যতো এখানে বসে পড়েছে। আবার এখান থেকে বেরোবো, এখন রওনা দেবো। আমরা ডায়মন্ড হারবার দিয়ে না গিয়ে দেখো উস্তি দিয়ে ঢুকে পড়লাম। উস্তির ভেতর দিক দিয়ে যাচ্ছি। তো ম্যাপে আমাদের সেরকমই দেখাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা ভেবেছি ফেরার সময় বারুইপুরের যে রাস্তাটা ওইটা দিয়ে ফিরবো, কারণ ওই বেহালার জ্যামটাকে এড়ানোর জন্য। আর আমরা যাবো অ্যাকচুয়ালি রাজারহাট। তো যাদের সাউথে বাড়ি তোমরাও এটা করতে পারো, এদিক দিয়ে চলে যেতে পারো। সকালের দিকে হয়তো জ্যাম থাকবে, বাট এখন কিন্তু অতটা জ্যাম নেই। যদিও এটা গ্রামের রাস্তা, একটু কেয়ারফুলি চালাতে হবে। সেটা মেন রোডেও চালাতে হচ্ছিল। আর কারণ ওই দিকটাতেও প্রচন্ড গাড়ি, আর যেহেতু সিঙ্গেল রাস্তা তো চাপ তো থাকে। এখানেও তাই, সকালের দিকে বেশি থাকে। এখন দুপুরবেলা, এখন বাজে হচ্ছে 1:15। তো এখান দিয়ে দেখাচ্ছে 63 কিলোমিটার এখনো। তো আপডেট দিচ্ছি আরো।
আর 200 মিটার পরে বাঁ দিক দেখাচ্ছে, জায়গাটার নাম দেখাচ্ছে মগরাহাট। সোজা রাস্তায় চলে গেল, আর বাঁ দিকের রাস্তাটা দেখাচ্ছে চাকদাহ, এদিকেও চাকদাহ আছে। মগরাহাট চলে গেল সোজা রাস্তায়, আর আমরা এই দিক দিয়ে ঘুরে যাচ্ছি চাকদাহ। ওইদিকে গিয়ে দেখাচ্ছি আবার রাস্তাটা সরু আরো। এখানে একটা ছোট ব্রেক নেওয়া হচ্ছে রাস্তায়, যদিও জায়গা নেই, একদম সাইডে রেখে। আর দেখো এখানে দেখাচ্ছে যে আর 7.4 কিলোমিটার পরে আমতলা বারুইপুর রোড ধরবো বাঁদিকে গিয়ে, সরি ডান দিকে গিয়ে। এই রাস্তাটা ভালো, কিন্তু ভীষণ সরু। দেখো ভীষণই সরু। এটাই প্রবলেম হচ্ছে, ওভারটেকিং করা যাবে না, আস্তে আস্তে চলতে হবে। মানে বড় গাড়ি সামনে পড়ে গেলে আস্তে আস্তে চলতে হবে। আর না হলে তোমরা যদি বাইক থাকে বা অটো থাকে সেগুলো তুমি ওভারটেক করে বেরিয়ে যেতে পারো। বাট যদি সামনে বড় লরি বা কিছু পড়ে যায়, আমাদের যেটা এক্ষুনি পড়েছে, তো আমরা ওই জন্য টুকটুক করে আসছিলাম। তো অসুবিধা নেই কিছু, একটু কেয়ারফুলি চালাতে হবে, গ্রামের রাস্তা আর সরু। তো সেটা যাই হোক, এখানে যখন দাঁড়ালাম আমি একটা কথা হোটেল সম্পর্কে বলিনি। প্রথমত হোটেলে কোনো কমপ্লিমেন্টারি জলের বোতল দেয় না, যেটা আমার খারাপ লেগেছে, কারণ হোটেলটার চার্জেস কিছু কম নয় যে জলের বোতল মিনিমাম 2টো দেবে না, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে হঠাৎ করে এসিটা আজকে সকালবেলা বন্ধ করে দিয়েছে, আমরা তখন চেক আউট করিনি, আবার রিকোয়েস্ট করলাম, তারপরে অন করলো। কারণ আমাদের এমনি এসি চলেও নি বেশি, আমার ঠান্ডা লাগছিল, রাত্রিরে বৃষ্টি হচ্ছিল, অফ করে দিয়েছিলাম, ফ্যানই চলছিল। তো ওটা একটা আমার ভালো লাগেনি। নেগেটিভ বলতে এটা অবশ্যই ওইটাও তোমার জলের বোতল না দেওয়াটা, আমি আজ পর্যন্ত নর্মাল টু নর্মাল হোটেলেও দেখেছি জলের বোতল দেয়, অন্তত 500 ml এর 2টো দেয়, তো সেটা দেয়নি। আর এমনি পরিষ্কার পরিচ্ছন্নের দিক দিয়েও খুবই ভালো। আর একটা হচ্ছে খাবারও যথেষ্ট ভালো। আর গাড়ি ধোয়ার জন্য 200 রুপিস নিয়েছে। ওই ছেলেটি খুব ভালো ছিল। স্টাফেদের মধ্যেও সবার ব্যবহারই মোটামুটি ভালো, কিচেনে যারা ছিল তাদেরও ব্যবহার ভালো, প্লাস যারা স্টাফরা ছিল ভালো। একজনের ব্যবহার আমার খারাপ লেগেছে, ঢুকে রিসেপশনে একজন বয়স্ক ভদ্রলোক ছিলেন, ওনার ব্যবহারটা আমার খারাপ লেগেছিল। আমি ওনাকে সরাসরি বলেওছিলাম যে গেস্টের সাথে প্রপার বিহেভ করুন, তারপরে উনি শুধরে যান। কারণ উনি আমাকে একটু অ্যাটিটিউড দেখাচ্ছিলেন। যে আমি যখন মেক মাই ট্রিপে বুক করি তখন ওটা 12 o'clock দেখিয়েছিল চেক ইন টাইম, আর ওনারা বোর্ডে লাগিয়ে রেখেছেন 12:30। তো আমি ওটাই ক্লিয়ার করার চেষ্টা করছিলাম আরেকটি ছেলের সাথে কথা বলে যে 12 না 12:30। তো উনি হঠাৎ করে ওরকম মানে না 12:30টায় আসুন এভাবে আমার সাথে কথা বলেছিল, আমার ওটা ভালো লাগেনি। আমি বললাম যে অ্যাটিটিউড দেখাবেন না, আমি গেস্ট, সো প্রপার বিহেভ করুন। তারপরে উনি শুধরে গেছেন। ওই কয়েকটা নেগেটিভ জিনিস বাদ দিলে ওভারঅল হোটেলের এক্সপিরিয়েন্স ভালো, আমার ভালোই লেগেছে, থাকা বা অন্য কিছু। তো যাই হোক, আবার এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এবার বাকি যদি বলো, বকখালি অবশ্যই মাস্ট ভিজিট প্লেস। ভালো লাগলো এসে। বুঝে শুনে প্ল্যান, প্রথমত টাইমটা ঠিকঠাক করতে হবে, কারণ রোদ গরমে বেশি ঘুরতে পারবে না। আর আমাদের যে ভুলগুলো হয়েছে, লাইক যদি আমরা পূর্ণিমা দেখে আসতাম তাহলে হয়তো বকখালি বিচে জল পেতাম আমরা, কিন্তু বাকি দুটো বিচে জল পেয়েছি প্রপার। তোমাদেরকে দেখালাম, যেমন হেনরি আইল্যান্ডেও জল পেয়েছি, আবার ইয়েতেও জল পেয়েছি, কার্গিল বিচেও জল পেয়েছি। তো আরো জায়গা আছে, বেনিফিট আছে, জম্বুদ্বীপ যাওয়া যায় এখান থেকে, সেগুলো আছে, সেগুলো আবার কোনো সময় এসে ঘুরবো। তবে অবশ্যই উইন্টারে, গরমে কষ্ট, কারণ বেরোলাম যখন 11টার সময়, তখন অলরেডি ওখানে 30 ডিগ্রি। তো যাই হোক, ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো। হোটেলও আমাকে যদি জিজ্ঞেস করো, আমি 10-এর মধ্যে 7 দেব। ক্লিন, ভালো, স্টাফেদের বিহেভিয়ার সবার না হলেও ভালো, ফুড ভালো, আর রিজনেবল প্রাইস খাবারেরও। ব্রেকফাস্টে লুচি আর আলুর তরকারি খাওয়া হয়েছিল, যেটা তোমাদেরকে দেখানো হয়নি, সেটা পার প্লেট 60 রুপিস করে দাম নিয়েছিল। দেখো, আরেকটু এগিয়ে গিয়ে 600 মিটার পরে আবার একটা ডান দিক আছে, যেটার কথা বলছিলাম তোমাদেরকে, আমতলা বারুইপুর রোড। ওটা দিয়ে আমরা বারুইপুর রোডে উঠে যাব, দেখাচ্ছি তোমাদেরকে 600 মিটার বাদে। আবার
এবার কাছাকাছি এসে গেছে, আর 100 মিটার বাকি আছে। আমার একটাই দেখার উদ্দেশ্য যে রাস্তাটা একটু চওড়া কিনা, কারণ সামনে বড় গাড়ি দেখেছো তো, 2-3টে রয়েছে লরি, তো আমরা কিছুতেই এগোতে পারছি না, ওভারটেক করতে পারছি না। আমরা ডান দিকে যাব, আমরা কিন্তু ইন্ডিকেটরটা মেরে দাও। হ্যাঁ, ওই বড় গাড়িগুলো সব বাঁ দিকে চলে গেল। আমার মনে হয় আমতলা দিয়ে উঠবে নাকি, ওটা জানি না কি করবো, দিকটা কি আছে। আমরা বারুইপুর রোড ধরে নিলাম, আমতলা বারুইপুর রোড। এটা রাস্তাটা চওড়া, আবার ঠিকঠাক রাস্তা। ওইটা গ্রামের রাস্তা ছিল, একটু প্রবলেম হচ্ছিল। এটা কি জায়গার নাম? জুলপিয়া পেরিয়ে এলাম। জুলপিয়া, ও ভেতরের রাস্তাটার নাম জুলপিয়া ছিল, সেটা আমি দেখেছি। চাকদাহর ওই জায়গাটা থেকে জুলপিয়া রাস্তা 13 কিলোমিটার, ওই জুলপিয়ার রাস্তা দিয়ে আসা হলো। তারপরে এটা আমরা এবার বারুইপুর চলে এসেছি, কারণ আমি বোর্ড দেখলাম দোকানে। ঠিক আছে, এটা আই হসপিটালও পড়লো। আর এই দেখো বারুইপুর ইস্টার্ন বাইপাস। তো এটা মানে ইএম বাইপাসে উঠে যাব আমরা আর 1.3 কিলোমিটার পরে। তো এটা অনেক শর্টকাট হলো আমাদের পক্ষে। আর যেটা বড় কথা সেটা হচ্ছে যে ওই রাস্তাটা সত্যি কথা একটু, রাস্তা খারাপ বলবো না একবারও আমি, রাস্তা অবশ্যই ভালো, কিন্তু এটা সরু রাস্তা। আর ওইটা যদি ম্যানেজ করতে পারো দেন এটা নিতেই পারো, যারা সাউথ কলকাতায় থাকো তারা। আর্লি মর্নিং বেরোলেও সুবিধে এদিকে, আর যদি দুপুরবেলা ফেরো তাহলেও সুবিধে। সন্ধ্যের দিকে আমি জানি না, স্ট্রিট লাইট হয়তো থাকবে না, ওইটা একটা চাপ, কোথাও স্ট্রিট লাইট নেই। সো রাতের দিকে করো না ড্রাইভ এই রাস্তায়, আমি সাজেস্ট করব না। আর আরেকটা জিনিসও বলবো না, সেটা হচ্ছে যে দুপুরের মানে সকালের দিকে করো না। প্রচুর জায়গায় দেখলাম বাজার বসে, তো সেটা একটা কিন্তু মানে চান্স আছে ভারী রকম জ্যামে পড়ে যাওয়ার। তো তাছাড়া ম্যানেজ করতে পারো দুপুরবেলার দিকে, বা আর্লি মর্নিং বেরোলে তো সব থেকে ভালো। ভোরবেলা বেরোলে, যারা সাউথে থাকো, এই রাস্তাটা উপযুক্ত রাস্তা, একদম শাঁ করে বেরিয়ে যাবে গাড়ি। আমরাও হয়তো পরে কখনো গেলে এই দিক দিয়ে চলে যেতে পারি, যদি আর্লি মর্নিং বেরোতে পারি। তো ঠিক আছে, আর আমি বাইপাসে উঠে আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিয়ে ব্লগটা শেষ করে দেবো। বাইপাস কানেক্টর দেখো, এবার বাইপাসে আমরা উঠে যাচ্ছি। এটা সামনেটা যেটা দেখছো ইএম বাইপাস। আচ্ছা, এটা তোমার সাউথ উইন্ডের পাশ দিয়ে যাবে, ইলাচি হয়ে, তারপরে নরেন্দ্রপুর হয়ে। আমি দেখাবো বাইপাসটা। আর আমরা যাব বাঁ দিকে এখান থেকে। আর এখানে রিচিং টাইম দেখাচ্ছে 3:05। তো আমরা বেরিয়েছি ওখান থেকে 11টা। অনেক তাড়াতাড়ি দেখাচ্ছে, মানে 4 ঘন্টা। বাট আমরা মাঝে দাঁড়িয়েওছি 15-20 মিনিট, আবার লাঞ্চের জন্য দাঁড়াবো। সো 3টেই আমরা পৌঁছাতে পারবো না, লাঞ্চ করা হয়নি, যেহেতু ডায়মন্ড হারবার পড়েনি আর এই রাস্তায় লাঞ্চের কোনো অপশন ছিল না। তো আমরা ওখানে যেহেতু লুচি তরকারি খেয়ে বেরিয়েছিলাম, এখনো ঠিক আছে, এরপরে করতে হবে। এখন 2:05 মিনিট বাকি, বাইপাসে উঠে গেলাম। আর 1 ঘন্টা দেখাচ্ছে এখান থেকে বাড়ি, মানে আমরা ফ্ল্যাটের লোকেশনই দিয়েছি। আমরা পৌঁছে গেছি, আর এখানে ব্লগটা শেষ করব। আমরা এখন আছি মেট্রোপলিস এর সামনে, মানে হাইল্যান্ড পার্কের সামনে। তো এখন বাজে 2:15। এবার আমরা লাঞ্চ করব। সো এখানে টাইম দেখাচ্ছে 3:05 বাড়ি পৌঁছে যাওয়ার কথা, মানে রাজারহাট। তো সেটা না করে আমরা তো লাঞ্চ করব, টাইম লাগবে। সো এই ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে। আর যদি কোনো প্রশ্ন থাকে সেটাও তোমরা কমেন্ট বক্সে জিজ্ঞেস করে নিতে পারো, কোনো ব্যাপারে কোনো কোয়েরি থাকলে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর যারা নতুন ভিউয়ার্স তারা চ্যানেলটাকে, আমার ভিডিওসগুলো পছন্দ হলে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো সবাইকে বাই বাই করে শেষ করলাম ব্লগটা। আবার দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। তাহলে বাই।